হলুদ আনতে গিয়ে কৃপানকে উচিত শিক্ষা দিল গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় গীতা এখনও রেডি হচ্ছে, আর অন্যদিকে বাড়ির মেয়েরাও রেডি হতে থাকে। তখনই ইলিন এসে বলে, কিরে তোদের এখনো হয়নি, আর কত সময় লাগাবি বলতো? সবাই তখন বলে, এই তো হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। কাকিমণি এসে বলে, আর একটুখানি বাকি আছে বললে তো হবে না, আমাদের তো বেরোনোর সময় হয়ে যাচ্ছে। তোরা যে কি করিস বুঝতে পারি না, এত সময় লাগে, এরপর তো বেলা গড়িয়ে বিকেল হতে শুরু করবে। নে তাড়াতাড়ি করতো। এর মধ্যেই চলে এসেছে গীতা। চারিদিকটা খুব সুন্দর করে সাজাতে থাকে। তার মধ্যেই ঠাম্মি এসে বলে, এই তো আমার নাত বৌমা চলে এসেছে। আমার নাত বৌমাকে দেখতে কি সুন্দরী না লাগছে। তার মধ্যেই চলে এসেছে স্বস্তিক। স্বস্তিক এসে বলতে থাকে যে আমিও চলে এসেছি। ঠাম্মি তখন বলে, কি ব্যাপার হ্যাঁ দাদু ভাই, আজকাল তো তুমি গীতাকে একদমই একা ছাড়তে চাইছো না, কি হয়েছে? ওকে চোখে চোখে রাখছো, কিছু কি হয়েছে? এর মধ্যেই গীতা বলে, আপনি এখানে এলেন কেন? পদ্মকে নিয়ে তো আপনার আসার কথা ছিল বিকেলে। স্বস্তিক বলে, আমাকে মা ডেকেছিল তাই আমি এসেছি, চলে যাব একটু পরেই। এর মধ্যেই ঠাম্মি বলে, আমার নাত বৌমা কত সুন্দর আয়োজন করেছে। এরপরে অগ্নিজিৎ মুখার্জি এসে বলে, তুমি চলে এসেছো? তখন ঠাম্মি বলে, কেন, ওর কি আসতো না নাকি? ও যখন কথা দিয়েছে তখনও আসবেই, আর এসেওছে। এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি বলে, ব্যাস তাহলে সমস্ত কাজবাজ শুরু করে দাও। এর মধ্যেই কৃপান ফোন করেছে অগ্নিজিৎ মুখার্জিকে। অগ্নিজিৎ মুখার্জি বলে, কি ব্যাপার, সব ঠিক আছে তো? অগ্নিজিৎ মুখার্জিকে কৃপান বলে, আঙ্কেল আপনার বাড়িতে গীতা এসেছে? তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, হ্যাঁ এসেছে, কিন্তু কেন? তখনই কৃপান বলে, হলুদটা নিতে ওকে পাঠাবেন। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, এসব তুমি অন্যায় আবদার করছো কৃপান, এসব কেন করছো? কৃপান তখন বলে, আঙ্কেল আপনি তো আমার জন্য অনেক কিছুই করলেন, এইটুকু তো আমি আশা করতেই পারি, বলুন প্লিজ আঙ্কেল, এইটুকু অন্তত করে দিন। এর মধ্যে অগ্নিজিৎ মুখার্জি বলে, কিন্তু কৃপান বলে, কোনো কিন্তু না, আপনাকে এটুকু করতেই হবে। এর মধ্যেই ঠাম্মি বলে, কি বলছে ওই ছেলে? অগ্নিজিৎ মুখার্জি বলে, ছেলে বলবেন না, বলুন নাচ জামাই। অগ্নিজিৎ মুখার্জি গীতাকে বলে, তুমি যাও কৃপানের বাড়ি থেকে গায়ে হলুদটা গিয়ে নিয়ে এসো। শুনে তো সবাই অবাক হয়ে যায়, আর গীতা তখন বলে, আমি যাব? অগ্নিজিৎ মুখার্জি বলে, হ্যাঁ তুমি যাবে, কৃপানের এটা আবদার, তাই এইটুকু তো তুমি করতেই পারো তাই না? ঠাম্মি তখন বলে, এসব তুই কি বলছিস? জেনে শুনে মেয়েটাকে কেন পাঠাচ্ছিস? প্রলয় তখন বলে, দাদা তোমার সমস্ত বিবেক বিবেচনা লোপ পেয়ে গেছে, বলো তুমি জানো না কৃপানের বাড়িতে গেলে ওকে অপমানিত হতে হবে? তারপরেও তুমি ওকে কেন পাঠাতে চাইছো? অগ্নিজিৎ মুখার্জি বলে, ও যা কিছু হবে না, আমি তো বলছি। গীতা বলে, না না, স্বয়ং অগ্নিজিৎ মুখার্জি যখন কথা দিয়েছে তখন তো আমাকে যেতেই হবে। ঠিক আছে আমি যাব, আমার কোনো অসুবিধা নেই। এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে প্রলয়, যেটা হচ্ছে সেটা খুব একটা ভালো হচ্ছে না, খুবই খারাপ হচ্ছে। গীতাকে এইভাবে পাঠানোটা একদমই উচিত নয়। না জানি কৃপান ওর সাথে আবার কি অসভ্যতামি শুরু করবে, কারণ কৃপানকে তো আর বিশ্বাস করা যায় না। ঠাম্মি তখন বলে, দিদিভাই তুই যাবি নাকি? গীতা বলে, হ্যাঁ ঠাম্মি, স্বয়ং অগ্নিজিৎ মুখার্জি যখন কথা দিয়েছে তো যেতে তো আমাকে হবেই, আমি যাব। আর ঠাম্মি তখন বলে, ঠিক আছে সাবধানে যাস। এর মধ্যেই গীতা সমস্ত ননদদেরকে নিয়ে, কাকিমণিকে নিয়ে বেরিয়ে পড়েছে। প্রলয় তখন বলে, ছি দাদা ছি, তোমাকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি, যে তুমি কি করে এতটা বদলে যেতে পারো, কি করে এই কাজগুলো করতে পারো, সত্যি আমি তোমাকে চিনতে পারছি না। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, এই তুই চুপ করবি, এত বেশি কথা বলিস না। প্রলয় বলে, বলতে তো হচ্ছেই, তুমি যা শুরু করেছো সেটা মোটেই ভালো করছো না। অন্যদিকে গীতা চলে এসেছে, এসে দেখে কৃপানের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, কিন্তু কৃপান গীতাকে দেখে নিয়েছে আর বলে, এই তো চলে এসেছে, তা কি বলবো? গীতা বলবো নাকি অ্যাডভোকেট মুখার্জি বলবো নাকি বৌদিমণি বলবো, কোনটা বললে ভালো হবে? এর মধ্যেই গীতা বলে, বাবু সোনা, সে তুই আমাকে যাই বলেই ডাক না কেন, তোকে কিন্তু আমায় লাস্টে মাই বলতে হবে। আর এরপরেই কৃপানের মাথাটা গরম হয়ে যায়, হলুদের বাটিটা নিয়ে এসে গীতাকে হলুদ মাখিয়ে দেয়। তার মধ্যে গীতা বলে, না না আমি কিছু মনে করিনি, তুই আমাকে হলুদ মাখিয়েছিস। রামধনুর রং জানিস তো, বলতো কটা রং আছে? 7টা বলে দেয় কৃপান। গীতা বলে, 7টা রঙের মধ্যে একটা ইয়েলো কালার তুই আমাকে মাখিয়েছিস, এরপরে ছাদনা তলায় তুই বাকি 6টা রং তোর চোখের সামনে দেখতে পারবি, সর্ষে ফুলও দেখতে পারিস। এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি গীতাকে ফোন করে,
আর বলে, ওদিকে সব ঠিক আছে তো? গীতা বলে, হ্যাঁ একদম সব ঠিক আছে। আমার নন্দাই হতে চলেছে এই কৃপান বাবুসোনা, আর ওকে একটু নিয়ে মজা করবো না সেটা তো হতেই পারে না। কাকিমণি বলে, গীতা তুমি চলো এখান থেকে। এর মধ্যেই কৃপানের মা বলে, দাঁড়ান, আপনারা সবে সবে আসলেন, কিছু মুখে না দিয়েই চলে যাবেন, এটা হয় নাকি? তাই কাকিমণি বলে, না না, খাবার তো সময় বেশি বাকি নেই। আরে বাবা, বিকালেই তো এসে আবার খাবো, কিন্তু এখন আর জোর করবেন না, আমাদেরকে যেতেই হবে। তখনই কৃপানের বাবা বলে, আরে অল্প কিছু জল মিষ্টি মুখে দিয়ে যান, কিন্তু কেউই খেতে চায় না। এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে কৃপান, যে গীতা যাই বলুক না কেন, ও কিছুই করে উঠতে পারবে না এই বিয়েতে। এর মধ্যেই গীতা বলে, তাহলে আমি এখন আসি নন্দাই, আমি তো এই বিয়েটা কিছুতেই হতে দেব না, তার জন্য যা যা করতে হয় সবটাই আমি করব। তুই কি ভেবেছিস রে বাবু সোনা, এই বিয়েটা খুব আনন্দ করে হই হুল্লোড় করে আমি দেব? সেটা কখনোই হবে না, সেটা আমি হতে দেব না, কথাটা ভালো করে মাথায় রাখিস। আর হ্যাঁ, আমার সাথে লড়তে আসিস না, তার ফল খুব একটা ভালো হবে না। কিরণকান্তি বলে, এই তুমি আবার আমার ছেলেকে অপমান করছো? গীতা বলে, বিশ্বাস করুন, অপমান করতে আমিও চাই না, কিন্তু ও মেহেকের মতন একটা ভালো মেয়ের জীবন নষ্ট করতে চলেছে। ও যদি ভেবে থাকে যে ও পার পেয়ে যাবে, সেটা কখনোই হবে না। আমি ওকে উচিত শিক্ষা দেব, এরপর দেখি ও কি করতে পারে। বিয়েটা কিন্তু তোর মেহেকের সাথে হবে না রে বাবুসোনা, কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিস। বাবুসোনা তো প্রচণ্ড রেগে যায়, কিন্তু তবুও কিছু করে উঠতে পারে না। এরপরে কাব্য বলে, বাবা, তোমার ছেলে কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছে, এগুলো করার কোনো দরকার ছিল না। আরে গীতাকে রাগিয়ে দিলে তো হিতের বিপরীত হয়ে যাবে, তাই না? সেটা কি তোমার ছেলে বুঝতে পারছে নাকি পারছে না? তার মধ্যেই গীতা বাড়িতে চলে গিয়ে মেহেককে সুন্দর করে সাজিয়ে দিতে থাকে, কিন্তু এই বিয়ে যে হবে না সেটা গীতা খুব ভালো মতন জানে।